হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুজ এন্টারটেনমেন্ট। আমি সাখাওয়াত সানি আছি আপনাদের সাথে। আর আজকে আমি কথা বলবো আমার সবচেয়ে প্রিয় 5টা মার্শাল আর্ট সিনেমা নিয়ে। আমার বিগ ফ্যান অফ মার্শাল আর্ট এবং ছোটোবেলায় অনেক শখ ছিল মার্শাল আর্ট শেখার। আনফর্চুনেটলি সেই শখটা পূরণ হয় নাই। সো বলতে পারেন যে সিনেমায় নায়কদের মার্শাল আর্ট দেখে, ফাইটিং দেখে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করি। তো মার্শাল আর্ট সিনেমা নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কথা বলা যাবে, অসংখ্য সিনেমার রেকমেন্ডেশন দেওয়া যাবে। সব তো আর এক ভিডিওতে সম্ভব না। তাই আজকে আমার যতগুলো মার্শাল আর্ট প্রিয় সিনেমা আছে তাদের মধ্যে থেকে বাছাই করে 5টা সিনেমা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। লেটস বিগিন। 5. অং বাক মুয়ে থাই ওয়ারিয়র। 2003 সালে মুক্তিপ্রাপ্ত এই থাই মার্শাল আর্ট সিনেমাটির পরিচালনায় ছিলেন প্রাচিয়া পিনকাও। সিনেমায় অভিনয় করেছেন টনি জা, মাম জকমক, পামওয়ারি ইয়ৎকমল সহ আরও অনেকে। সিনেমায় দেখানো হয় থাইল্যান্ডের এক গ্রামে থাকা অংবাক নামের এক বুদ্ধমূর্তির মাথা চুরি করে ব্যাংককের কিছু চোর। এরপর থেকে গ্রামের মানুষের জীবনযাত্রায় নেমে আসে নানা বিপর্যয়। সেই গ্রামে বাসরত টিং নামের এক যুবক, যে কিনা মুয়ে থাই তথা থাই বক্সিংয়ে অত্যন্ত দক্ষ, সেই মূর্তির মাথা উদ্ধারের উদ্দেশ্যে ব্যাংককে রওনা হয়। তার একমাত্র সম্বল তার সৎসাহস আর অভাবনীয় ফাইটিং স্কিল। এই সিনেমার যে প্রোটাগনিস্ট টিং চরিত্রে যিনি অভিনয় করেছেন টনি জা, এটা তার প্রথম বড় ব্রেক ছিল সিনেমায়। এর আগে তিনি প্রায় 14 বছর পর্যন্ত স্টান্টম্যানের কাজ করেছেন। তো এই সিনেমা দিয়ে তার বড় একটা ব্রেক হয় এবং এর পরবর্তীতে এই সিনেমার সাফল্যের পর তিনি টং ইয়ং গুং, তারপর অংবাক 2, অংবাক 3 আর অনেক সিনেমাই করেছেন। বাট এই সিনেমার স্পেশালিটি হচ্ছে, যেহেতু এটা তার প্রথম সিনেমা ছিল, এই সিনেমার বাজেটও অবভিয়াসলি খুব কম ছিল তুলনামূলক তার পরবর্তী সিনেমাগুলো থেকে। সো এই সিনেমার মধ্যে এক ধরনের রনেস, একটা অথেন্টিসিটি আছে, যেটা আসলে মার্শাল আর্ট যারা ভক্ত আছেন তাদের আসলে অনেক বেশি এঙ্গেজ করবে। সো যেহেতু তিনি একজন স্টান্টম্যান ছিলেন, এই সিনেমার ফাইটিং কোরিওগ্রাফির মধ্যেও সেটার স্পষ্ট ছাপ দেখা গেছে। যে এই সিনেমায় যত ধরনের বিপজ্জনক ফাইটিং দৃশ্য ছিল, তার একটা সিকোয়েন্সেও তিনি কোনো ধরনের সিজিআই বা যে ওয়্যার লাগিয়ে যে স্টান্ট করা, এগুলো কোনো দৃশ্যেই মানে তিনি ওরকম করে অভিনয় করেননি। প্রত্যেকটা দৃশ্য পিওরলি অথেন্টিক এবং যা আপনি দেখবেন তার প্রায় 95% সত্যি। এবং যে পাঞ্চেসগুলো তিনি খাচ্ছেন এবং যে কিকগুলো খাচ্ছেন এবং দিচ্ছেন, প্রায় সবকটাই রিয়েল ছিল। এই জন্য আসলে এঙ্গেজমেন্টটা অনেক বেশি ছিল। এবং এই সিনেমার ফাইট কোরিওগ্রাফি দেখলে আপনার হয়তো এর সাথে আমার ইন্ডিয়ান বিদ্যুৎ জামাল এবং টু সাম এক্সটেন্ট টাইগার শ্রফের সিনেমাগুলোতে যে ধরনের ফাইট কোরিওগ্রাফি দেখা যায় তার সাথে আপনি অনেক মিল খুঁজে পাবেন। এটা অবশ্যই একটা স্পষ্ট অনুপ্রেরণা, বাট যাদের কথা বললাম দে পুল ইট অফ ভেরি নাইসলি। তো ওইটা আমি কোনো দোষ ধরছি না, আমি জাস্ট বললাম যে আপনি যদি এই টনি জার এই সিনেমাগুলো দেখেন, ফাইট কোরিওগ্রাফিতে আপনি অনেক মিল পাবেন। এই সিনেমায় ফাইট ক্লাবের মধ্যে একটা দৃশ্য আছে যেটা অলমোস্ট কন্টিনিউয়াস শটেই দৃশ্যটা নেওয়া হয়েছে এবং দুর্দান্ত দুর্দান্ত। ওই একটা সিন, ওই একটা সিকোয়েন্স দেখার জন্য হলো এই সিনেমাটা অবশ্যই আপনাদের দেখা উচিত। $1.1 মিলিয়ন বাজেটের এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছে $20 মিলিয়ন। সিনেমাটির IMDb রেটিং 7.2 এবং রটেন টমেটো স্কোর 85%। 4. দ্য রেইড। অ্যাকশন জনরের ইন্দোনেশিয়ান সিনেমাটি মুক্তি পায় 2011 সালে। সিনেমাটির পরিচালনায় ছিলেন গ্যারেথ ইভান্স। সিনেমায় অভিনয় করেছেন ইকো ওয়াইস, জো তাসলিম, ইয়ায়ান রুহিয়ান সহ আরও অনেকে। সিনেমায় দেখানো হয় 20 সদস্যের এক এলিট স্কোয়াড জাকার্তায় অবস্থিত এক বহুতলা ভবনে রেইড করে। তাদের উদ্দেশ্য সেই ভবনে থাকা ক্রাইম লর্ড তামারিয়াদি ও তার সাথীদের অ্যারেস্ট করা। শুরুটা প্ল্যান মাফিক হলেও এক পর্যায়ে এলিট স্কোয়াডের সদস্যদের জন্য মিশনটা পরিণত হয় এক দুঃস্বপ্নে। এই সিনেমায় ইন্দোনেশিয়ার ট্রেডিশনাল মার্শাল আর্ট পেঞ্চাক সিলাতের ব্যবহার অসাধারণভাবে দেখানো হয়েছে। অংবাকের মতো এই সিনেমাটারও ফাইট কোরিওগ্রাফি খুবই রিয়েলিস্টিক এবং খুবই ব্রুটাল। বাট যে কারণে আমি এই সিনেমাটাকে অংবাক থেকে এগিয়ে রাখবো, তার অন্যতম কারণ হচ্ছে স্টোরি। এটার স্টোরিটা যে একটা বহুতলা ভবনের মধ্যে, একটা কনফাইন্ড স্পেসের মধ্যে পুরো অ্যাকশন কোরিওগ্রাফিটা হচ্ছে, এই স্টোরিটা আসলে অনেক গ্রিপিং, খুবই ইনভেস্টিং ছিল এই গল্পটা। প্লাস আরেকটা যে কারণ বলবো আমি, যে অংবাকে যেই ব্যাপারটা হয়েছে যে অলমোস্ট এটা পুরোটাই একটা ওয়ান ম্যান শো বলা যায়। দ্য রেইডে ব্যাপারটা ঠিক ওরকম না। নট অনলি যে ইকো ওয়াইস যে চরিত্রটা প্লে করেছেন সেই চরিত্রটারই হিরোইজম দেখানো হয়েছে সেরকম না, তার পাশাপাশি অন্যান্য আরও কিছু চরিত্র ছিল, যেমন ম্যাড ডগ যে অ্যান্টাগনিস্ট একটা ক্যারেক্টার ছিল সেটা সহ, তার সাথে আরও যে ক্যারেক্টার ছিল, অফিসার ছিলেন, তাদেরও যথেষ্ট পরিমাণ স্কোপ দেওয়া হয়েছে তাদের মার্শাল আর্ট যে দক্ষতা সেটা প্রদর্শনের জন্য। সো এই জিনিসটা ব্যালেন্স লেগেছে আমার কাছে।
অং বাকের থেকেও। এই জন্য এই সিনেমাটা আসলে আমি এগিয়ে রেখেছি। এই সিনেমা আরেকটা জিনিস মেনশন না করলেই নয়, সেটা হচ্ছে পরিচালক গ্যারেথ ইভান্স এবং ইকো ওয়াইস এই দুজনের মধ্যকার যে পরিচয় পর্বটা, এটা খুব মজার। গ্যারেথ ইভান্স ইন্দোনেশিয়ান যে মার্শাল আর্ট পেঞ্চাক সিলাত, সেটার উপর একটা ডকুমেন্টারি করার জন্য একজন ফ্রিল্যান্স ডিরেক্টর হিসেবে সেখানে অনেকদিন অবস্থান করেছিলেন এবং সে অবস্থানকালে তিনি এই পেঞ্চাক সিলাতে এই আর্টটার প্রতি অনেক আকৃষ্ট হন এবং সেখানে তার পরিচয় হয় ইকো ওয়াইসের সাথে, যিনি একটা ফোন কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করছিলেন। তো তিনি তাকে দেখে আর কি তার প্রথম যে সিনেমা মিরান্তাও, সেখানে তাকে কাস্ট করেন এবং মিরান্তাওর সাফল্যের পর তিনি আরেকটু বড় পরিসরে আরেকটু বেশি বাজেট নিয়ে দ্য রেইড তৈরি করেন এবং তার পরবর্তীতে রেইড 2 হয়, সেটাও অসাধারণ সিনেমা। বাট দ্য রেইড এই কারণে আমি এগিয়ে রাখবো, যেটা বললাম যে একটা বিল্ডিংয়ের ভেতরে পুরো জিনিসটা করার এই আইডিয়াটা আমার কাছে আসলে অনেক বেশি এঙ্গেজিং লেগেছে। ফাইট কোরিওগ্রাফির কথা চিন্তা করলে দ্য রেইড 2 ফাইটিং সিকোয়েন্সগুলো অসাধারণ। সো এইটা অ্যাকশন লাভারদের জন্য মাস্ট ওয়াচ একটা সিনেমা। $1.1 মিলিয়ন বাজেটের দ্য রেইড বক্স অফিসে আয় করে $9.3 মিলিয়ন। সিনেমাটার আইএমডিবি রেটিং 7.6 এবং রটেন টমেটো স্কোর 87%। 3. ইপ মান। হংকংয়ের এই বায়োগ্রাফিক্যাল মার্শাল আর্ট সিনেমাটি মুক্তি পায় 2008 সালে। সিনেমাটির পরিচালনায় ছিলেন উইলসন ইপ। এতে অভিনয় করেছেন ডনি ইয়েন, লিন হাং, ফ্যান্সি ইয়ং, হিরোইউকি ইকুইচি সহ আরও অনেকে। সিনেমাটি চাইনিজ মার্শাল আর্টিস্ট এবং ওয়েংচাং নামক মার্শাল আর্টের গ্র্যান্ড মাস্টার ইপ মানের জীবনের একটা অংশের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এই সিনেমায় মূলত দ্বিতীয় সিনো জাপানিজ যুদ্ধ চলাকালীন সময়ে চায়নার ফোশন শহরে ইপ মান ও তার পরিবারের স্ট্রাগলের ঘটনাবলী তুলে ধরা হয়েছে। ইপ মানের আরেকটি বড় পরিচয় হলো তিনি কিংবদন্তি মার্শাল আর্টিস্ট ব্রুস লির ওস্তাদ ছিলেন। ইপ মান ইজ আ ক্লাসিক মার্শাল আর্ট ফিল্ম। এই সিনেমায় ওয়েংচাং যে স্টাইলটা, এটা আমার কাছে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। যে মুভমেন্ট খুবই কম, যে এক জায়গায় স্থির থেকে যে ট্যাকেল করা, পাঞ্চ করা, স্পেশালি ডনিয়েন যে মানে ইপম্যান ক্যারেক্টারটা কিছু কন্টিনিউয়াস পাঞ্চ করে, মানে ইট উইল গিভ ইউ গুজ বাম্পস। সিনেমা একটা দৃশ্য ছিল যেখানে ইপম্যান 10 জন মার্শাল আর্টিস্টকে চ্যালেঞ্জ করেন। ওই দৃশ্যটা আমার কাছে এই সিনেমার সবচেয়ে হাইলাইট মনে হয়। শেষেও জেনারেলের সাথে তার যে ফাইট সিকোয়েন্সটা, ওইটাও দারুণ ছিল, বাট ওই 10 জনের সাথে ওই ফাইট সিকোয়েন্সটা বেস্ট। $11 মিলিয়ন বাজেটের ইপ ম্যান বক্স অফিসে আয় করে $21 মিলিয়ন। সিনেমাটির আইএমডিবি রেটিং 8 এবং রটেন টমেটো স্কোর 86%। 2. দ্য লেজেন্ড অফ ড্রাঙ্কেন মাস্টার। হংকংয়ের এই অ্যাকশন কমেডি জনরার কুংফু সিনেমাটি মুক্তি পায় 1994 সালে। সিনেমাটির পরিচালনায় ছিলেন লাও কার লিয়ং। সিনেমায় অভিনয় করেছেন জ্যাকি চ্যান, টি লাং, আনিতা মুই, কেন লো সহ আরও অনেকে। সিনেমায় দেখানো হয় ইম্পিরিয়াল সিল তথা একটি গুরুত্বপূর্ণ চাইনিজ আর্টিফ্যাক্ট ঘটনাক্রমে হাতে আসে ওং ফেই হাং নামের এক সাধারণ চাইনিজ যুবকের। আর্টিফ্যাক্টটি ব্রিটিশ কাউন্সিল চায়না থেকে ব্রিটেনে চুরি করে স্থানান্তর করার ষড়যন্ত্র করছিল। এ নিয়ে ওং কত রকম সমস্যায় পড়ে এবং তা কিভাবে মোকাবেলা করে তাই দেখানো হয়েছে এই সিনেমায়। সিনেমাটি 1978 সালে মুক্তিপ্রাপ্ত ড্রাঙ্কেন মাস্টারের সিকুয়েল। ড্রাঙ্কেন মাস্টারের সিকুয়েল হলেও এটা আসলে একটা স্ট্যান্ডঅ্যালোন মুভি বলা যায়। সো মানে আপনি ওই পুরোনোটা যদি নাও দেখেন, এই সিনেমা বুঝতে বা দেখতে আপনার কোনো সমস্যা হবে না। এই সিনেমা নিয়ে কথা বলার চাইতে আমার মনে হয় জ্যাকি চান নিয়ে কিছু কথা বলি। যে জ্যাকি চান আমার সবচাইতে প্রিয় মার্শাল আর্টিস্ট। 3টা কারণে তাকে আমার অনেক ভালো লাগে। একটা হচ্ছে যে অ্যাকশন, এই মার্শাল আর্টের সাথে কমেডি, এই দুইটার কম্বিনেশন জ্যাকি চানের মতো করে রেগুলারলি সব সিনেমায় আর দুনিয়ার কেউ করতে পারে নাই। এটা হচ্ছে এক। সেকেন্ড হচ্ছে তিনি যে লেভেলের স্টান্ট করেন, আমার মনে হয় না পৃথিবীর আর কোনো অ্যাক্টর এই লেভেলের স্টান্ট জীবনেও করছেন। টম ক্রুজ অনেক করেছেন, বাট আপনি যদি জ্যাকি চ্যানের সিনেমাগুলো দেখেন, জ্যাকি চ্যানের প্রায় সবকটা সিনেমার শেষে এন্ড ক্রেডিট দৃশ্যে তার শুটিংয়ের ফুটেজগুলো দেওয়া হয়। ওগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝবেন যে এই লোকটা জীবনে যা যা করছে তা অকল্পনীয়। সো এই জিনিসটার জন্য আসলে তাকে আমার এত ভালো লাগে। আরেকটা যে কারণে আমার ভালো লাগে জ্যাকি চ্যানকে, যে মার্শাল আর্ট যত আর্টিস্ট আছেন, অ্যাক্টর যারা আছেন, তাদের মধ্যে আমার কাছে মনে হয় যে জ্যাকি চ্যানের অ্যাক্টিং স্কিলটা বাকি সবার থেকে একটু ডেভেলপ। তিনি কমেডি তো করেনই, এর সাথে সাথে কিন্তু তিনি ড্রামাটিক দৃশ্য অনেক ভালো করেন। স্পেশালি আপনারা যদি দ্য মিথ দেখেন তাহলে এটা আপনি বুঝতে পারেন। ইভেন দ্য ফরেইনার নামের একটা সিনেমা আছে, তো সেখানে আপনি দেখবেন যে ড্রামাটিক দৃশ্য তিনি যথেষ্টই সাবলীল, যথেষ্টই ভালো। এই জন্য একজন অ্যাক্টর হিসেবেও অন্যান্য মার্শাল আর্ট আর্টিস্টদের থেকে তাকে অনেক বেশি এগিয়ে রাখবো আমি। আরেকটা যে জিনিস, যে জ্যাকি চ্যানের সিনেমায় কখনো আপনি ওই ওয়ান ম্যান আর্মি ওই জিনিসটা দেখতে পাবেন না। যে তার সিনেমায় তিনি কনসিয়াসলি সবসময় অপোনেন্টকে তার ইকুয়াল দেখান, সামটাইমস ওভার পাওয়ার্ড দেখান। যে তার প্রত্যেকটা ফাইটিং সিকোয়েন্সে দেখা যায় যে হি ইজ স্ট্রাগলিং এ লট। এর মধ্যে থেকেই তিনি তার আশেপাশে যা আছে, চেয়ার, টেবিল, মানে যা আছে সেটাকেই প্রস বানিয়ে কিভাবে সেটা দিয়ে ফাইট করছেন, দুর্দান্ত। জ্যাকি চ্যানের সিনেমা আসলে দেখাটা এন্টারটেইনমেন্ট, নট অনলি ফর অ্যাকশন, ইটস আ এন্টারটেইনমেন্ট প্যাকেজ অলওয়েজ। সো এই সিনেমাটার কথা যদি বলি, যে এটার মধ্যে যে ড্রাঙ্কেন বক্সিংটা,
এটা আসলে সুপার আমার অনেক ভালো লাগে। মোস্ট প্রবাবলি রুবেলের কোনো একটা সিনেমা আমি এই জিনিসটা দেখেছিলাম, বাঘের থাবা, মোস্ট প্রবাবলি হতে পারে বাঘের থাবা নাকি ভণ্ড, এর যে কোনো একটা সিনেমায় এইটার সিমিলার এই প্যাটার্নের ফাইট কোরিওগ্রাফি ছিল। রুবেলও সেটা যথেষ্ট ভালো করেই করেছেন। 10 মিলিয়ন হংকং ডলার বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে 34 মিলিয়ন ইউএস ডলার। সিনেমাটির আইএমডিবি রেটিং 7.6 এবং রটেন টমেটো স্কোর 84%। 1. এন্টার দ্য ড্রাগন। 1973 সালে মুক্তিপ্রাপ্ত এই মার্শাল আর্ট ভিত্তিক অ্যাকশন সিনেমাটা পরিচালনা করেছেন রবার্ট ক্লাউস। সিনেমায় অভিনয় করেছেন ব্রুস লি, জিম কেলি, জন স্যাক্সন, শিহ কিয়ান সহ আরো অনেকে। সিনেমায় দেখানো হয় হান নামের একজন সাসপেক্টেড ক্রাইম লর্ডের ব্যাপারে ইনভেস্টিগেট করা ও তার বিরুদ্ধে এভিডেন্স সংগ্রহ করার জন্য ব্রিটিশ ইন্টেলিজেন্স শরণাপন্ন হয় লি নামের এক হংকং মার্শাল আর্টিস্টের। এ কাজের জন্য লি হানের প্রাইভেট আইল্যান্ডে অনুষ্ঠিত এক মার্শাল আর্ট টুর্নামেন্টে যোগ দেয়। এন্টার দ্য ড্রাগনকে অনেক জরিপে সর্বকালের শ্রেষ্ঠ মার্শাল আর্ট সিনেমা হিসেবে গণ্য করা হয়। এটি সর্বকালের শীর্ষ লাভজনক মার্শাল আর্ট সিনেমাও বটে। $8,50,000 বাজেটের এগেইনস্টে সিনেমাটি বক্স অফিসে আয় করে $350 মিলিয়ন, যা বর্তমান সময়ে ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করলে $1 বিলিয়ন বেশি। মার্শাল আর্ট সিনেমা নিয়ে কথা বলছি আর সেখানে ব্রুসলি সিনেমা থাকবে না, তাহলে পাপ হবে পাপ। ব্রুসলি ইজ দ্য বিগিনিং অফ অল অফ দিস। ব্রুসলি যদি এই মার্শাল আর্টকে বিশ্বের দরবারে সিনেমাতে এভাবে রিপ্রেজেন্ট না করতেন, তাহলে হয়তো পরবর্তীতে যারা এসেছেন, জ্যাকি চ্যান, জেটলি, ডনি ইয়েন, টনি জা আর যারা এসেছেন, তারা হয়তো এভাবে এত তাড়াতাড়ি বা এভাবে আসতে পারতেন না। আপনারা যদি ব্রুসলির ফাইট দেখেন, তার স্পেশালিটিটা হচ্ছে তার পার্সোনালিটিতে, দ্য ওয়ে হি গ্রান্টস অ্যান্ড টেক পোজেস, যে স্টাইলে, যে পশ্চারে, যে সোয়াগের সাথে তিনি জিনিসগুলো ক্যারি আউট করেন, আনবিলিভেবল। তার সংক্ষিপ্ত ক্যারিয়ারে অনেক সিনেমা তো করতে পারেননি, বাট মেনশন করার মতো অনেক সিনেমাই আছে, সামনে আরও বলবো সেটা নিয়ে, বাট এটা তার হাইলাইট বলা যায়, সবচেয়ে সফল সিনেমা বলা যায়। সো এটা অবশ্যই আপনারা দেখবেন। আমাদের অতি দুর্ভাগ্য যে আমরা এই কিংবদন্তিকে খুব কম সময়ের জন্য পৃথিবীতে পেয়েছি। 1940 সালের 27 নভেম্বর জন্মগ্রহণকারী এই কিংবদন্তি সেরিব্রাল ইডিমায় আক্রান্ত হয়ে 1973 সালের 20 জুলাই মাত্র 32 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এন্টার দ্য ড্রাগনের আইএমডিবি রেটিং 7.7 এবং রটেন টমেটো স্কোর 95%। তো প্রিয় দর্শক, এই ছিল আমার প্রিয় 5টা মার্শাল আর্ট সিনেমার নিয়ে টপ চার্ট। যদি আপনার এই অ্যাকশন সিনেমায় কোনো অ্যালার্জি না থাকে, ব্রুটালিটি, মারামারি, এগুলোতে যদি আপনার কোনো ঝামেলা না থাকে, তাহলে আমি বলবো ডেফিনেটলি এই 5টা সিনেমা দেখবেন। আর যদি দেখে থাকেন, কেমন লেগেছে আমাকে প্লিজ জানাবেন। আর আপনাদের পছন্দের মার্শাল আর্ট সিনেমা কোনগুলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। সামনে আরও টপ চার্ট, আরও রিভিউ আসছে। প্লিজ স্টে উইথ মি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।